মাংসটা খেয়ে দেখে লবণটা কোট বলিস ভালো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আশা করছি পুরো ভ্লগটা কিন্তু দেখবে, কারণ আজকে একটা স্পেশাল ভ্লগ। আজকে বিরিয়ানি ডে। খুব সকালেই ঘুম থেকে উঠে বৌদি এনে দিল চা, আর চাটা দেখতে পাচ্ছ যে সর পড়ে গেছে, মানে চাটা খুবই ভালো হয়েছিল। আর সঙ্গে বাবু বসে পড়েছে হিসাবে, আর এই বিস্কিটটা দিয়ে এখন খেয়ে নেবো চা। আর বাবু কিন্তু বাজার থেকেও চলে আসলো, আর আজকে এনেছে রিঠা মাছ। এটা হচ্ছে ফারাক্কা নদীর রিঠা মাছ। এত টেস্ট খেতে এই মাছটা, যারা যারা খেয়েছো তারাই বুঝবে। সত্যি আমার পার্সোনালি এই মাছটা খুবই ভালো লাগে, আর আমাদের বাড়িরও সবাই খুব পছন্দ করে। আর মাছটার কিন্তু প্রচুর দামও। আর ছিল সাথে বাঁচা মাছ কালকের আনা, কারণ এই মাছটা আজকে শুধু আনা হয়েছে, আর ওগুলো মাছ কালকের ছিল। আর এদিকে ছিল জাম, মানে বাবু প্রতিদিন এখন জাম নিয়ে আসছে, কারণ আমার বাবারও জাম মাখা খুবই প্রিয় একটা খাবার। মানে ফলের মধ্যে আম মাখা, জাম মাখা এগুলো খেতে মানে বাবু খুব পছন্দ করে। আর আমার মামা মানে একাদশী ছিল, তো আজকে পালন করেছে, যে কারণে সকালবেলা খিচুড়ি করে বাচ্চাদের আরও অন্যান্য মানুষদেরও দেওয়া হয়েছিল, তো আমাদের বাড়িতেও পাঠিয়েছে এক গাবলা। আর বাজার থেকে এনেছে এরকম ধরনের গাছ পাকা খিরসাবতী আম, সাথে ছিল কলমি শাক, আরও নানান রকম জিনিস যেগুলো বাবুর পছন্দ মতনই আর কি বাজার করে থাকে। সেগুলো বাজারগুলো এখন আমি নামিয়ে নেব। আর ছিল এদিকে কাঁচা লঙ্কা, আর এই ব্যাগেও ছিল কয়েকটা আম, মানে কয়েকটা বলতে অনেকগুলোই আম আনা হয়েছে। এখন আমের সিজন, বাড়িতে ভর্তি ভর্তি আম থাকে, প্রতিদিন নিয়ে আসে আম। আর সত্যি বলতে এই আম খেয়ে না শরীরটা পুরো সারাদিন ঘুম পায়, মানে শরীরটা একদম খারাপ করে। তো জানি না সবার প্রবলেমটা হয় কি না, কিন্তু আমাদের মোটামুটি সবারই হয়, প্রচণ্ড পরিমাণে ঘুম পায়। আর যেহেতু আমটা খুব রসালো ফল, স্বাভাবিক এটাই হওয়ার কথা। তারপরে দেখো আমার মা মানে চলে গেছে রান্না করতে। এই মাছগুলো একটু কড়া করে ভাবছিল, আর তরকারিটা যা হয়েছিল তোমাদেরকে কি বলবো, দারুণ হয়েছিল। তো মা এদিকে রান্না করছে, আর এখন ওই 9টা-10টা মতন বাজে। আর আমি এক বাটি খিচুড়ি নিয়ে বসে পড়েছি কাঠি বাঁচার জন্য। তো বৌদি আর আমি এদিকে, বৌদি কাঠি বেছে মানে কাটছে, আর আমি এদিকে বসে বসে বাচ্ছি। আর তার ফাঁকে আবার জাম মাখাও করে নিয়েছি। তারপরে চলো তোমাদেরকে দেখাই। দেখো তরকারির কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। আর এই মাছটা শুধু আলু দিয়ে রান্না করলেই ভালো লাগে, আর এর ভিতরে অন্য সবজি দিলে আমাদের কাছে খুব একটা পছন্দ করি না। আর এই রান্নাটা আমার মা খুবই ভালো করে, আর ভালো হয়েও ছিল সত্যি বলতে। তারপরে আর কি এখন চলে যাব বিরিয়ানি প্রসেস করতে, মানে বিরিয়ানির যে রান্নাটা করব, এটার জন্য তো কমপক্ষে 3 ঘন্টা আগেই এটাকে রেডি করে রাখতে হবে। তো নিয়ে এসেছিলো দাদা প্রায় 1.5 থেকে 2 কিলো পরিমাণে চিকেন। আর চিকেনের পরিমাণটা একটু বেশি আনা হয়েছিল, কারণ আমাদের বাড়িতে মোট লোক বড় মানুষ 5 জন, সাথে বাচ্চা আছে 2 জন। এবার কথা শুধু বিরিয়ানি করলে হবে না, সাথে একটু কষা মাংসও করতে হবে। তো দেখো বিরিয়ানি পিসগুলো বেশ অনেকটাই বড় করে মানে কাটা হয়েছে, একদম একটু বড় সাইজেরই, যেটা ভালো লাগে। আর মাঝে মাঝে এইভাবে আমি কেটে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আর পরিমাণ মতন দই, মানে বেশ অনেকটা পরিমাণেই দই নিয়ে নিয়েছি, কারণ একটু দইটা বেশি না দিলে ঠিক মাংসটা নরম হয় না। তো যে কারণে আমি একটু পরিমাণে বেশি দই, আর এদিকে আদা রসুন পেস্ট, এখানে কাঁচা লঙ্কাও ছিল, আর দিয়ে দেবো লবণ হলুদ, সব কিছু দিয়ে ভালো করে মেখে রেস্টে রাখতে হবে বেশ কিছুক্ষণ। আর এই যে মশলাগুলো দেখছো সবগুলো কিন্তু পরিমাণ মতনই দিয়েছি। এরপরে আমি আর রান্নার সময় কোনো কিছু অ্যাড করব না। তো তোমাদেরকে অবশ্যই আজকে ভালোভাবে দেখাবো। আর এই মশলাটা হাতে করে ভালো করে মাখতে হবে, যাতে প্রতিটা মানে মাংসের ভিতরে এই মশলাগুলো ঢুকে যায়। মানে যেমন তেমন করে মাখলে হবে না। বিরিয়ানির একটা জিনিস, মানে যতটা সোজা বানানো, কিন্তু জিনিসগুলো যদি পারফেক্ট করে করা হয় তাহলে মানে কি বিরিয়ানির টেস্টটা বেশি ভালো আসে। তো যতটা ভালোভাবে পারবে এই মাখানোটা হাতে মাখার চেষ্টা করতে হবে। তো আমি এই মশলাটা ভালো করে মেখে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা মতন। আর যখন রান্নাটা করব তার আগে এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, মানে আমার যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে এবার ভালো করে মেখে আবার কিছুক্ষণ রেখে দেবো, মানে যতক্ষণ না আমার পেঁয়াজ বেরেস্তাটা করব আর কি ততক্ষণে। আর এর মাঝে আমার মা আবার পেঁয়াজগুলো সুন্দর করে কেটে দিয়েছে বেরেস্তার জন্য। আর এই পেঁয়াজগুলোকে পুরোটাই আর কি
মানে বেরেস্তা করতে হবে বেশ সময় নিয়ে। এটা করতে কিন্তু বেশ মানে তোমার 10 থেকে 15 মিনিট লেগেই যায়। তো আমি একটু ফাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, না হলে আমার ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো পেঁয়াজটা ভালো করে হালকা স্টিমে মানে প্রথমে ভাজতে হবে, পরে ফুল স্টিম দিতে হবে। তো এর মাঝে আবার করেছিলাম কি যে চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তোমাদেরকে আর সেটা দেখানো হয়নি। তো যখন চালটা ধোবে তখন প্রথমেই ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ভেজার পরে চালটা ধোয়া যাবে না, তাতে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমি প্রথমেই 2 থেকে 3 বার ভালো করে চালটা ওয়াশ করে ভিজিয়ে রেখে দেবো। তারপরে আরেকটা কাজ করতে হবে কি, মানে প্রতিটা ধাপে ধাপে বিরিয়ানির কাজ করতে হয়। যে পরিমাণ মতন দুধ নিয়ে, মানে যতটা পরিমাণে আমি দুধ দেব ওর ভেতরে, তো দুধ নিয়ে এর ভেতরে কেশর যে থাকে, কেশর যে ধাগাগুলো থাকে সেগুলো দিয়ে এখন ভিজিয়ে রেখে দেবো। তো এটার রং ছাড়তে বেশ সময় লাগবে, অনেকটাই টাইম লাগবে। তো এটাকেও এখন ভিজিয়ে কমপক্ষে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। আর দুধটা একটু হালকা উষ্ণ গরম করে নিয়েছিলাম, তাতে কাজটা আমার একটু তাড়াতাড়ি হয়। আর এই দুধের ভিতরে দিয়ে দেবো হচ্ছে তোমার কেওড়া ওয়াটার আর হচ্ছে মিঠা আতর যেটা বলি আমরা। তো এদিকে দেখো আমার পেঁয়াজ বেরেস্তাটাও মোটামুটি কমপ্লিটের দিকে। এটাকে এখন হাই স্টিম দিয়ে কিছুক্ষণ ভাজলেই বেরেস্তাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর এটা খুব বেশি লাল করা যাবে না, মানে একটু যখন বাদামি কালার হয়ে আসবে তখনই আমি নামিয়ে নেব, কারণ ওটা নামানোর পরেও কিন্তু মানে কুক হতেই থাকে। আর এই যে আলুগুলো দেখছো, এই আলুগুলোর মাঝে আমি প্রতিটা আলুকে ওই কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি, তাতে এর ভিতরে যে মশলা আর মানে এই বিরিয়ানির যে ঝোলটা ভালোভাবে ঢোকে। আর এটা কি করে করেছি আমি তোমাদেরকে বলছি। আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেখান থেকে একটু তেল, একটু পেঁয়াজ ভাজা আর আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে একটা ঝোল বানিয়ে নিয়েছি। এর ভিতরে এখন আলুটাকে ভালোভাবে সেদ্ধ করব। আমি আগে আলুটাকে ভেজে নিতাম, কিন্তু ভেজে দেওয়ার থেকে এইভাবে দিলে পরে আলুটা বেশি ভালো হয়। তারপরে আর কি এখন বিরিয়ানির যে মাংসটা এটা ভালো করে কষাবো। তো তোমরা দেখতে থাকো আর কমেন্টে অবশ্যই বলো আমার বিরিয়ানির রান্নাটা তোমাদের কেমন লেগেছে। আর একটা কথা জানো কি, আমি যতবারই বাড়িতে আসি কিংবা আমার দাদা আমাদের বাড়িতে যাই, আমি বিরিয়ানি বানানোর চেষ্টাটা করি, কারণ আমরা বাইরের থেকে বিরিয়ানি খাওয়াটা না খুব একটা পছন্দ করি না। মানে আগে আমি প্রচণ্ড পরিমাণে বাইরে থেকে বিরিয়ানি খেতাম, আমরা সবাই আর কি। কিন্তু এখন যত ধরনের ভিডিও আমি মানে দেখি সোশ্যাল মিডিয়াতে, তারপরে না বিরিয়ানি খাওয়ার প্রতি মানে ইচ্ছেটা না মানে চলে গেছে। এমনকি বাড়িতে বানালেও অনেক সময় খেতে ইচ্ছা করে না। কিন্তু একটা জিনিসকে বাড়িতে বানালে আমরা চোখে দেখতে পাচ্ছি, খেতেও অনেক ভালো হয়, যদিও দোকানের মতন অথেন্টিক টেস্টটা না আসলেও অনেকটাই ভালো হয়। তো আমার আলুগুলো এদিকে আমি এখন ঢেকে দেবো, মানে যে আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম এর মাঝে আবার বৌদি বানিয়ে নিয়েছিল শরবত, কারণ প্রচণ্ড গরম পড়েছিল। এখন তোমাদেরকে দেখাই, এখানে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছিলাম, আর যে বিরিয়ানির আলুগুলোর ভিতরেও ভালোভাবে ফ্লেভারগুলো ঢুকে যায়। একদম হালকা স্টিমে ভালোভাবে আর কি কষিয়ে নিতে হবে। খুব বেশি মানে এই 80% মতন সেদ্ধ হলেই হবে। আর ভালোভাবে কষানোর কারণ যাতে মাংসটা খেতে টেস্ট হয়। এখন মাংসটাও আমি ভালোভাবে ঢেকে ঢেকে সেদ্ধ করব। এর ভিতরে কোনো রকম জল দিইনি, পুরোই দই আর মাংস থেকে যে জলটা ছেড়েছে সেটা দিয়েই রান্নাটা হবে। আর এক্সট্রা জল দিলে সেটা ভালো লাগবে না। তো এটাকে আমি এখন ঢেকে ঢেকে প্রায় 30 থেকে 35 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব। তারপরে শুরু করব বিরিয়ানির মেন প্রসেস। এখানে দেখো যত ধরনের টাইমের ব্যাপার, মানে গরম মশলা হয় যেমন শাহজিরা, তারপর হচ্ছে তোমার এলাচ, দারচিনি, আরও অনেক কিছু ছিল, সেগুলো আগে জলের মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আর দেবো পরিমাণ মতন লবণ, কারণ এক্সট্রা লবণ পরে আর দেবো না। আর দিয়ে দেবো ঘি। এখানে ঘিটা দেওয়ার কারণ যাতে চালটা একটু ফ্লেভারটা বেশি ভালো আসে। তো আমি এখন সব কিছু দিয়ে আগে জলটা ভালোভাবে ফুটিয়ে নেব। আর এদিকে আমার মাংসটাও কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এদিকে ভাতটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এখন যে আলুটা যে সেদ্ধ করতে রেখেছিলাম সেটাও কিন্তু আমার ডান। বেরেস্তাগুলোও অর্ধেকটা আমি মাংসের ভিতরে দিয়েছিলাম, অর্ধেকটা এখন এই ভাতের মধ্যে দেবো বলে রেখেছি। এখন করব লেয়ারিং। এর লেয়ারিং করতে গিয়ে আমি একটু প্রবলেমে ফেসে গেছিলাম, সেটা হচ্ছে আমি না 2বার মানে 3বার লেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু পরে ভুলবশত আমার 2বার হয়ে গেছে। তো এখন তোমাদেরকে আর লেয়ার করাটা দেখালাম না, কারণ ওই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। তো এই ভাতের হাঁড়ির ভিতরেই আমি লেয়ারগুলো করব সুন্দর করে। তো সুন্দর করে করব বলতে এখন মানে পুরো প্রসেসটা তোমাদেরকে আর দেখালাম না। আশা করি সবাই মোটামুটি জানো কিভাবে কি করতে হয়। এখন মোটামুটি সবাই বাড়িতে বিরিয়ানি বানায়। তো আমি সবার শেষে দিয়ে দেব এই কেশর গোলা জল, মানে দুধ। তারপরে এখন হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাই। ঠিক বিরিয়ানিটা এরকম হয়েছিল দেখতে, কিন্তু খুবই ভালো হয়েছিল, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো পুরো রিভিউটা আমার দাদাই তোমাদেরকে দিক।
আর এই যে দেখো বিরিয়ানিটা পুরো ঢেলে ফেলেছি, কারণ ওই হাঁড়ির ভিতর থেকে বিরিয়ানি কাটাটা খুব একটা সহজ ছিল না। তো মা বললো দাঁড়া আমি পুরো একটা বড় একটা পাত্রের মধ্যে ঢেলে দিই, তাতে তোদের দিতে সুবিধা হবে। আর সবাই মিলে বসে পড়েছি একসঙ্গে খেতে। অনেকটা রাত হয়ে গেছিলো, দাদা বাবু সবাই কাজের থেকে চলে আসলো। এখন প্রথমেই দিয়ে দেবো দাদাকে খেতে। আর দেখতে পাচ্ছ পুরো আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, যেহেতু বাড়িতে মানে খাবো, একটু সিম্পলভাবে খাওয়াটাই ভালো। কোনো রকম ফুড কালার ব্যবহার করা হয়নি। আর তোমাদেরকে বলছে দাদা কেমন হয়েছে। মাংসটা খেয়ে দেখে লবণ টবণ বলিস। ভালোই। ভাত। এগুলো দুজন ভালো আছে। এগুলো দুজন কিরকম অরিত্র, কেমন হয়েছে? অরিক তুমি কি খাচ্ছ? লেগ লেগ পিসটা উঠাও। খাও। ভালো। তো লেগ পিসগুলো খাওয়া দেখে বুঝতেই পারছো যে চিকেনটা আমাদের কতটা সফট হয়েছিল। মানে ধরা মাত্রই হাতে ছুটে চলে আসছে, এরকম টাইপেরই চিকেন হতে হয় যদি বাড়িতে বিরিয়ানি খাওয়া হয়। কারণ মানে ছিবড়ে ছিবড়ে হয়ে গেলে সেই চিকেনটা আর খাওয়া যায় না। আর অনেকেই কিন্তু বিরিয়ানির যে মাংসটা সেটা সবাই পছন্দ করে না, একদম হালকা লাইট হয় আর কি। তো কি বলবো তোমাদেরকে, খুবই ভালো হয়েছিল। দাঁড়াও আমি ফাইনাল রিভিউটা আমি দিচ্ছি। দেখো আলুটা কতটা পরিমাণে নরম হয়েছিল। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর এই যে মাংসটা দেখো ধরতেই হাতে চলে আসলো। যাই হোক আর কিছু বলবো না, তোমরাই কমেন্টে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই তাদেরকে অনেক স্বাগত, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের প্রিয়জনকে পাঠিয়ে রেখো এরকম বিরিয়ানি বানাতে চাইলে। দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।